Hello viewers, thank you for watching the video. This is Wadud. Welcome back with new another video. আজকে আমি আপনাদেরকে how to write letter একটা লেটার শিখে সেই লেটারটা দিয়ে কিভাবে প্রত্যেকটা লেটার আনসার করবেন সেই টিপস এবং ট্রিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আমাদের দেশের একটা জিনিস প্রত্যেকটা ক্লাসেই লক্ষ্য করা যায় যে আমরা এক এক সময় এক এক ক্লাসে উত্তীর্ণ হই এবং একই পড়া আবার নতুন করে মুখস্থ করি। তো আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে অথবা আপনাদের ছাত্রদেরকে অথবা আপনারা নিজেরা যদি এমনভাবে শিখেন যে একটা শিখেই সেটা দিয়ে কিভাবে বুঝে বুঝে যে কোনোটাকে আনসার করবেন, সেটা হবে 100% কার্যকরী শিক্ষা। এবং মনে রাখবেন, আপনি যদি মুখস্থ করে কোনো কিছু শিখেন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, then you will never be able to use it in your future life, and this kind of learning is totally goes in vain. That is why I would like to request everyone, কিভাবে আপনারা লেটার একটা দিয়ে সবগুলো লিখবেন সেটা আমি দেখাবো, এবং প্রত্যেকটা রুল লেটার লেখার এবং প্রত্যেকটা বাংলা থেকে ইংরেজি কী কী বিষয় বলতে হবে, স্ট্রাকচার কিভাবে একটা স্যাম্পল শিখে প্রত্যেকটাতে কাজে লাগাবেন, এইটু যেটা আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন যে আমি বই থেকে মুখস্থ করা টোটালি আই ডোন্ট লাইক, অ্যান্ড আই অলওয়েজ সাজেস্ট এভরিওয়ান নট টু মেমোরাইজ ফ্রম দেয়ার। দিস ইজ ওয়াই আই এম ট্রাইং টু ডু সামথিং অ্যাজ ইফ এভরিওয়ান ক্যান লার্ন সামথিং ফ্রম হিয়ার। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, আপনারা আমার এই কাজে সহযোগিতা করবেন। সবাইকে ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ করলাম। আপনারা আমাকে পাশে থাকার সুযোগ দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই এখানে লক্ষ্য করেন, এখানে লেখা আছে a letter to your friend। a letter অর্থ কি? একটা চিঠি। to your friend অথবা to friend, বন্ধুর কাছে একটা চিঠি। describing, এটা হচ্ছে দেখেন describe কেন describing হলো, এটা হচ্ছে ইউজ অফ জেরান্ড। আপনি যখন একই বাক্যে দুইটা বার পাবেন তখন এটাকে জেরান্ড বলে। a letter to your friend describing your visit to the National Museum। তাহলে একটা বন্ধুর কাছে চিঠি লেখা, সেটা হচ্ছে ডিসক্রাইবিং, মানে বর্ণনা করে, ইউর ভিজিট, তুমি যে পরিদর্শন করছো, টু দ্য ন্যাশনাল মিউজিয়াম। ন্যাশনাল মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম অর্থ কি? ন্যাশনাল মিউজিয়াম হচ্ছে জাতীয় জাদুঘর। তো তোমার এই সম্পর্কে লেখার জন্য আগে আমরা একটা নির্দিষ্ট ছকে আমরা দেখব এবং কিভাবে আমরা এটা শর্টকাটে করব। মনে রাখবা, এইভাবে যদি তোমরা ইংরেজিতে দেখে শিখো এবং এইভাবে ইংরেজিতে মুখস্থ করে যাস, I don't think so it will be effective for you. So I would like to request everyone to be following my technique. প্রথমে দেখো এখানে লেখা আছে অ্যাড্রেস। What do you mean by address? অ্যাড্রেস বলতে কি? ঠিকানা। তাহলে প্রথমেই মনে রাখতে হবে, তুমি যদি লেটার লিখতে চাও তাহলে প্রথমে তোমাকে এক নম্বরে ঠিকানা দিতে হবে। আমি এখানে নাম্বারিং করছি তোমার মনে রাখার জন্য, কিন্তু এইটা মনে রাখবা যে এখানে কিন্তু তোমার নাম্বার দিতে হবে না, জাস্ট তুমি অ্যাড্রেস লিখবা। আমি পরবর্তীতে তোমাদেরকে স্যাম্পল দিয়ে দিব কিভাবে লিখতে হবে। অ্যাড্রেস, ঠিকানা লিখবা। এখন ঠিকানা কি লিখবা? ঠিকানা লিখতে হলে তোমাকে বুঝতে হবে, ধরো তুমি এরকম একটা, আমি দেখাই যে আমি যে কোনো একটা ঠিকানা এইভাবে লিখতে পারবা। ঠিকানা লিখবা কিভাবে? যে কোনো একটা ঠিকানা, এটা মুখস্থ করার কিছু নাই। তুমি যে কোনো একটা, ধরো আমি লিখলাম 57, এই ঠিকানার জন্য আমি কি করলাম, এই ঠিকানাটা আমি এখানে বাদ দিয়ে দিলাম। দেখো আমি এখানে লিখতেছি 57, আমি লিখলাম ধানমন্ডি, ঢাকা। এখন তুমি তোমার ঠিকানা দিবা, এখানে মুখস্থ করার তো কোনো প্রয়োজন নাই। এখন আমি একটা গ্রামে থাকি, যেমন আমি হালুয়াঘাট থাকি, আমি ময়মনসিং থাকি। তুমি তোমার মতো একটা রোডের, এটা হচ্ছে রাস্তার 52 হালুয়াঘাট ঢাকা, 57 ময়মনসিং ঢাকা। দ্যাট মিন্স জাস্ট ইউ আর গিভিং an example, উদাহরণ দিতেছো। নো টু থিঙ্ক অফ দিস। তুমি যে কোনো একটা এরকম নাম্বার দিয়ে ধানমন্ডি ঢাকা, মিরপুর ঢাকা 1200 এরকম করে দিয়ে দাও একটা যে কোনো কিছু। তাহলে এটা তো আমার ডেট কি করতে, অ্যাড্রেস কি করতে হবে, যে কোনো একটা দিলেই হবে। এরপর নেক্সট ওয়ান তোমাকে লিখতে হবে
ডেট। তো ডেট আমরা কিভাবে লিখবো? তোমার ডেট লেখার জন্য যে কাজটা করতে হবে, লক্ষ্য করো, আজকে ধরো 30 তারিখ। তো তোমরা এইভাবে 30 এপ্রিল, এখন তুমি যখন লিখবা ওই সময় অনুযায়ী তুমি যে কোনো একটা ডেট নিবা। তুমি যেদিন পরীক্ষা দিতেছো সেটা লেখো, নো প্রবলেম, ওই ডেট অনুযায়ী লিখবা 2020। তো আমি অ্যাড্রেস লিখবা। এখন এই অ্যাড্রেস লেখার ক্ষেত্রে তোমাকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে, তোমরা এগুলো নোট করে রাখবা খাতার মধ্যে। যেমন আমি প্রথম লিখলাম ফার্স্ট, যদি 1 তারিখ হয় তাহলে কিভাবে লিখবা? ফার্স্ট। দেখো 1 লেখার পর এই এসটিটা উপরে ছোট করে দিতে হবে। এখন তুমি যদি সেকেন্ড লেখো তাহলে লিখতে হবে এইভাবে। যদি থার্ড লেখো তাহলে লিখতে হবে এইভাবে। এবং বাকি থার্ডের পরে যা থাকবে সেগুলো, যেমন ধরো আমি ফোর্থ লিখলাম তাহলে টিএইচ দিয়ে এইভাবে লিখতে হবে। এখন 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, যখন তুমি এইভাবে 21 লিখবা তখন কিন্তু 21 যদি টিএইচ দাও সেটা কিন্তু ভুল হয়ে যাবে। দেখো এখানে কিন্তু উপরে উঠতেছে না। তাহলে তোমাকে কি করতে হবে? 21st, দেখো এইভাবে লিখতে হবে। এখন 21st, 22nd, 23rd, বাকি সবগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। শুধুমাত্র মনে রাখবা 20 পরে 21st, 22nd, 23rd এইভাবে লিখবা। আর বাকি সবগুলো লিখবা এই টিএইচ দিয়ে। তাহলে দেখো আমি 13th লিখছি এইভাবে, টিএইচটা অবশ্যই উপরে দিবা, এপ্রিল 2020। তাহলে অ্যাড্রেস কিভাবে লিখতে হয় এখানে বুঝতে পারলা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে লিখবা। এবং 21st, যদি 22nd, 23rd। এখন আমি যদি 24 লিখতে চাই, লক্ষ্য করো 24, তাহলে লিখতে হবে টিএইচ 4। তাহলে এইভাবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবং সবার শেষে যদি 31 লেখা থাকে তাহলে তোমরা কি করবা? 31 টিএইচ দিবা। দেখো এখানে উপরে উঠে নাই, তার মানে এটা ভুল। তাহলে লিখতে হয়, আমরা বলি 31st নাইট। তাহলে এইভাবে মনে রাখবা, তুমি যে কোনো তারিখেই লিখবা, এই সিস্টেমে লিখবা। সিস্টেমটা ফলো করব এইভাবে, লক্ষ্য করো। আর এইভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 21st, 22nd, 23rd, এরপর আবার 24 যখন 4 থেকে আসবে তখন 24th। আর 31 থাকলে সেটা কি বলবো? 31st। তাহলে এই গেল আমাদের অ্যাড্রেস। 1 নাম্বার কি ছিল? অ্যাড্রেস। 2 নম্বরে অ্যাড্রেস কিভাবে লিখবো? যে কোনো একটা জায়গার নাম দিয়ে, একটা সংখ্যা দিয়ে, যে কোনো একটা। ঢাকা, আমি যদি এখানে লিখি ঢাকা 1200, নো প্রবলেম, ইউ ক্যান ডু হাউ এভার ইউ ওয়ান্ট। যে কোনো একটা ঠিকানা মুখস্থ করবে না, তোমার ইচ্ছা মতো একটা ঠিকানা বানায় দিবা। এরপর অ্যাড্রেস কিভাবে লিখবা? অ্যাড্রেস হচ্ছে যে কোনো একটা তারিখ, যেদিন তুমি পরীক্ষা দিবা সেটা লিখবা। যদি সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড লেখো তাহলে এইভাবে, ফোর্থ লিখলে এইভাবে। এরপর 21, আমি দেখো 1 থেকে কিন্তু 31 তারিখ কিভাবে লিখবা সেটা দিছি। যেগুলো টিএইচ দিয়ে সেগুলো আমি সবগুলো দেই নাই, বাট যেগুলো ব্যতিক্রম সেগুলো কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি। তাহলে এই সিস্টেম অনুযায়ী ফার্স্ট হলে 1st এপ্রিল, 2nd এপ্রিল, 3rd এপ্রিল, 4th এপ্রিল, 10th, 11th এইভাবে লেখার চেষ্টা করতে হবে। এরপর লক্ষ্য করো, তুমি এটা লিখলা। এখন ডিয়ার মিতা, তাহলে আমরা এখন 3 নম্বর অপশনে আসলাম। আমরা জানি একটা চিঠি লিখলে ডিয়ার মিতা, দ্যাট ইজ কল্ড স্টার্টিং অফ লেটার। এইটা হচ্ছে স্টার্টিং। যেমন দেখো আমি এখানে একটা লিখছি যেটা ডিসক্রাইব করছে তার ভিজিটটা ন্যাশনাল মিউজিয়ামে সে গিয়েছিল তাদের স্কুল থেকে, এইটা তুমি বলে দিবা। এখন দেখো সে লিখছে ডিয়ার মিতা। ডিয়ার মিতা অর্থ কি? প্রিয় মিতা, আমরা সবাই জানি। এট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, প্রথমে টেক মাই কর্ডিয়াল লাভ, আমার আন্তরিক ভালোবাসা নিও বা গ্রহণ করো।
I hope, আমি আশা করি, you are having, লক্ষ্য করো, I hope you are having a good time, you are having good times, তুমি ভালো সময় কাটাইতেছো, by the grace of Almighty, by the grace এর অর্থ হচ্ছে you are having good time, তুমি ভালো সময় কাটাইতেছো। I am having good time, আমি ভালো সময় কাটাইতেছি, আমার বাবা ভালো সময় কাটাইতেছে, my father is having good time there, আমি আমার দাদির বাড়িতে ভালো সময় কাটাইতেছি, I am having good time। তাহলে এই having good time টা দিয়ে প্র্যাকটিস করে রাখো। এটা হচ্ছে by the grace, grace মানে অনুগ্রহ, দয়া, তুমি by the kinds, এটাও লিখতে পারবা, by the kind of Almighty, এটাও লিখতে পারবা, by the grace of Almighty, এটাও লিখতে পারবা, and I am also fine, you are having a good time by the grace of Almighty, এবং এখানে কমা না দিয়ে and দিয়ে দিবা, and I am also fine, আমিও ভালো আছি। তাহলে আমরা যদি কারো কাছে চিঠি লিখি, তুমি যদি তোমার মার কাছে চিঠি লেখো, তোমার বন্ধুর কাছে চিঠি লেখো, প্রথমে কি করতে হবে? গ্রিটিং দিতে হবে, মানে তুমি তাকে একটা সালাম দিবা, তাকে ভালোবাসা জানাবে তোমার বন্ধু হলে। এইটা সব জায়গায় কমন। আমি যেটুকু দেখো, যেই অংশটুকু আমি লাল দাগ দিছি সেগুলো হচ্ছে তুমি একবার শিখবা এবং এই সিস্টেম হইতে সারা জীবন আর মুখস্থ করতে হবে না। এই একটাকেই তুমি কপি করে এইটা আরেক রকম করে লেখার দরকার নাই, সেম ভাবে সবগুলো লিখবা। এবং যেগুলো আমি এখানে সবুজ দাগ দিছি সেই সবুজ দাগগুলো জাস্ট তোমাকে বুঝে একটু চেঞ্জ করে দিতে হবে, তাহলে কি তোমাকে মুখস্থ করতে হবে না। লক্ষ্য করো, এটা হচ্ছে ডিসক্রিপশন, মাঝখানে যেটা ডিসক্রিপশন, যেমন তুমি একটা জায়গাতে গেছো, দ্যাট ইজ ন্যাশনাল মিউজিয়াম, এখন জাতীয় জাদুঘর সম্পর্কে তোমাকে কিছু লিখতেই হবে। এখন তুমি যদি একদম শর্ট করো, 2 লাইনে লিখতে চাও, তাহলে কিন্তু ইউ উইল নেভার গেট এ গুড মার্কস। তুমি মুখস্থ করবা কেন? তুমি বুঝে বুঝে লিখবা, তুমি বানায় বানায় লিখবা। কিন্তু তুমি যে স্ট্রাকচারটা এখানে ফলো করতেছো, লক্ষ্য করো, এই যে স্ট্রাকচার আমি এইটুক তোমাদেরকে এখানে দেখাইছি, এরপর আমি আবার তোমাদেরকে বাংলাতে আমি টোটালটা আবার বুঝিয়ে দিব, যেন তোমাদের 100% মুখস্থ না করতে হয় এবং কি লিখবা সেটা যেন বুঝতে পারো। প্রথমে আমরা ইংলিশটা একটু বুঝে নেই। তাহলে আমরা বুঝলাম যে আমাদের প্রথমে ঠিকানা অ্যাড্রেস দিতে হবে, এরপর 2 নম্বরে ডেট লিখতে হবে। কিভাবে লিখতে হবে এটা আমি বুঝাইছি, কিন্তু এগুলো তোমরা এভাবে দিবা না, এগুলো তো পরীক্ষা খাতায় এভাবে লিখবা না, আমি জাস্ট নাম্বার দিয়ে বুঝাইছি তোমাদেরকে। এখন লক্ষ্য করো, ডিয়ার মিতা, at first take my cordial love, I hope you are having good times by the grace of Almighty, and I am also fine, এবং আমিও ভালো আছি। তো এই যে কাউকে যে তুমি আশা করি তুমি ভালো আছো, আল্লাহর রহমতে তুমি ভালো আছো, এটা তো আমরা সবসময় বলি। প্রথমে আমার ভালোবাসা নিও, এটা আমরা সবসময় বলি। তো এটা একইবার তুমি বুঝা মাথায় রাখো যে এই যে লাল অংশটুকু, এইটু একবার বুঝে তুমি মুখস্থ করে রাখো, এবং এটা একবার যে লিখবা, পরবর্তীতে যে কোনো প্যারাগ্রাফ আসুক শুধু এই মাঝখানেরটুকুই মুখস্থ করতে হবে। আর এইখানে যেটা আছে এই লালগুলো আর তোমাকে কোনোদিন মুখস্থ করতে হবে না। তো দেখি আমরা এখানে ইন ইউর লাস্ট লেটার, তাহলে দেখো, and I am also fine, আমি ভালো আছি, in your last letter। এখন তুমি একটা কথা স্টার্টিং করবা, তোমার বন্ধু কি জানতে চাইছে, সেটা প্রাইজ গিভিং সেরিমনি জানতে চাইতে পারে, তুমি লাস্ট ভিজিট করছো তোমার দাদির বাড়ি, সেই দাদির বাড়ি সম্পর্কে জানতে চাইতে পারে। সো তুমি কি প্রত্যেকটা মুখস্থ করবা? নো নিড টু মেমোরাইজিং, তুমি নো নিড টু ডু মেমোরাইজিং। মেমোরাইজিং যদি করো সারা জীবন মুখস্থ করতে হবে এবং ইট উইল নট বি ইফেক্টিভ, এটা আর ভবিষ্যতে কোনোদিন ইফেক্টিভ হবে না, and your all learning will go in vain, এগুলো ব্যর্থ হয়ে যাবে, তোমার কোনো শিখায়। there is no use of memorizing, মুখস্থ করার কোনো কারণ নাই, সবগুলো বানায় লেখা যায়। তাহলে দেখো আমরা কি বলবো, যে তুমি গত চিঠিতে, তো গত চিঠিতে কিভাবে লিখবে? in your last letter you wanted to know, বা you wanted to know, তুমি জানতে চেয়েছিলে। you অর্থ কি? তুমি, wanted চেয়েছিলে, to know জানতে, about my recent visit, অথবা এখানে তুমি রিসেন্ট না লিখে তুমি লাস্ট ভিজিট এটাও দিতে পারো, to the Liberation War Museum, কোথায় ভিজিট করছে? টু ভিজিট টু দা, এই অংশটুকু মনে রাখবা, এইটা হচ্ছে। এখন কেউ যদি বলে যে তুমি কেন্দ্রীয় সেন্ট্রাল শহীদ মিনার ভিজিট করছো, তুমি ঢাকা ভার্সিটি ভিজিট করছো, তুমি ন্যাশনাল মেমোরিয়াল ভিজিট করছো, তাহলে একইভাবে এই সবুজ অংশটাতে শুধু পরিবর্তন। এখন যদি বলি ন্যাশনাল মেমোরিয়াল ভিজিট করছো সাভার, ঢাকা, তাহলে তুমি এটা দিয়ে দিবা। তাহলে এখানে দেখো ইন ইউর লাস্ট লেটার, এটা কি মুখস্থ করতে হবে যে গত চিঠিতে
you wanted to know, তুমি জানতে চেয়েছিলে about my recent visit অথবা my last visit to the dot 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 dot, এখানে তুমি যেটা আছে সেটার নাম দিয়ে দিবা। এরপরে দেখো, here I am giving you a short description of it, I am giving you, আমি তো এখানে আমি তোমাকে দিতেছি, তাহলে আমি এখানে দিতেছি here I am giving you a short description of it, এইটার। এখন হচ্ছে যে কোনো ভিজিট করো, যে কোনো, দ্যাট মাইট বি ন্যাশনাল মেমোরিয়াল, দ্যাট মাইট বি ঢাকা ইউনিভার্সিটি অর হোয়াট এভার, দ্যাট মাইট বি এ হিস্টোরিক্যাল প্লেস, যদি হিস্টোরিক্যাল প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট আসে, লিবারেশন ওয়ার মিউজিয়াম কিন্তু একটা হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, সেটাও কিন্তু তোমরা যদি আইসা পরে হঠাৎ করে পরীক্ষায় দেখো তাহলে অবশ্যই এখানে তোমরা দিয়ে দিবা। তো দেখো এখন আমরা কি করব, we went to visit, এটা যে কোনো জায়গায় ভিজিট করতে গেলে এই লাইনটা তুমি ইউজ করতে পারবা। we went, তাহলে we went to visit, আমরা গিয়েছিলাম ভিজিট করতে, কি ভিজিট করতে গিয়েছিলাম, the লিবারেশন ওয়ার মিউজিয়াম। এখন যদি বলে ন্যাশনাল পার্ক, এখন যদি বলে ন্যাশনাল মেমোরিয়াল, এখন যেটাই ভিজিট করো বা দাদির বাড়ি ভিজিট করো তাহলে সরাসরি এখানে লিখে দিবা we went to visit our grandparents house, এটা which is situated, which is situated অর্থ কি, এই যে দেখো যেটা অবস্থিত, এখন যে কোনো জায়গা সম্পর্কে তুমি বর্ণনা দিবা এই লাইনটা কিন্তু লাগবেই। তাহলে which is situated at সেগুন বাগিচা ঢাকা, তাহলে যেখানে এটা এক এক জায়গা এক এক ভিন্ন হতে পারে এই জন্য সবুজ কালার করে দেওয়া। এখন এই যে সেগুন বাগিচা ঢাকা এটা লিখলা, এরপরে তুমি যা যা দেখছো সেইগুলোই আমি এখানে বসাইছি। যেমন তুমি ন্যাশনাল মিউজিয়ামে কি কি দেখছো, এখানে লেখা আছে দেখো there were 6 galleries, কয়টা গ্যালারি ছিল, 6টা গ্যালারি ছিল। that exhibited, exhibit অর্থ হচ্ছে কোনো কিছু প্রদর্শন করা, ওই 6টা গ্যালারি, এটা that দিয়ে বুঝাইছে, কারেক্ট করছে, that exhibited, এই দ্যাটটা কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে এই বাক্যটার সাথে, এইটা দেওয়া আছে। তাহলে there were 6 galleries that exhibited, যেটা প্রদর্শন করছিল, that means ওই যে 6টা গ্যালারি ছিল that exhibited, ওইটাতে প্রদর্শন করা হয়েছিল রেয়ার ফটোগ্রাফ, রেয়ার অর্থ কি দুর্লভ, ফটোগ্রাফস, ডকুমেন্টস দলিলপত্র, নিউজপেপার ক্লিপিং, নিউজপেপার কাট এন্ড মেনি টাচিং অবজেক্ট, এবং অনেক তাদের ব্যবহৃত টাচিং অবজেক্ট মর্মস্পর্শী বস্তু, used by the freedom fighters, যেগুলো ব্যবহার করা হয়েছিল ফ্রিডম ফাইটারের দ্বারা, and freedom fighters হচ্ছে মুক্তিযোদ্ধা, তাহলে মুক্তিযোদ্ধাদের যারা ব্যবহার করছিল, and আর কারা ব্যবহার করছিল, মার্টার্স অফ দা লিবারেশন ওয়ার, মার্টার্স অর্থ কি শহীদগণ, মুক্তিযোদ্ধা কাদের বলে, যারা বেঁচে আছে তারা ফ্রিডম ফাইটার, এবং মার্টার কারা, যারা বেঁচে নাই ওই যুদ্ধে যারা মারা গেছে তাদেরকে বলে মার্টায়ার্স। এই মার্টায়ার্স অর্থ কি শহীদ, আর ফ্রিডম ফাইটার অর্থ মুক্তিযোদ্ধা। তাহলে এখানে দেখো ওইখানে 6টা গ্যালারি ছিল, ওইটা কিভাবে লিখবা, যখন কোনো বর্ণনা দিবা যে ওইখানে 7টা ছিল, ওইখানে 8টা ছিল, ওইখানে 10টা ছিল, তখন দেয়ার ওয়্যার দিয়ে বলবা। তাহলে কয়টা গ্যালারি, 6টা, দেয়ার ওয়্যার 6টা গ্যালারি। এখন তুমি ইংলিশে বলো দেয়ার ওয়্যার 6 গ্যালারি, যেটাতে প্রদর্শন করা হয়েছিল, ওই গ্যালারিগুলোতে প্রদর্শন করা হয়েছিল, তাহলে ওই গ্যালারি হচ্ছে দ্যাট এক্সিবিটেড, এই দ্যাট এটাকে নির্দেশ করতেছে, দ্যাট এক্সিবিটেড যেটাতে প্রদর্শন করা হয়েছিল। কি কি প্রদর্শন করা হইতে পারে একটা ন্যাশনাল মিউজিয়ামে, রেয়ার ফটোগ্রাফস, ডকুমেন্টস, newspaper clipping and many touching object used by the freedom fighter, যেগুলো ব্যবহার করতে কারা, এই টাচিং অবজেক্ট গুলো ফ্রিডম ফাইটাররা, and martyrs of the liberation war, এবং শহীদগণ। এরপর দেখো লেখা আছে we became very sad, আমরা খুবই দুঃখ পেয়েছিলাম, we became very sad, কেন দুঃখ পেয়েছিলাম, looking at the personal belongings, তাদের পার্সোনাল জিনিসপত্র দেখে, পার্সোনাল বিলিংস মানে কি, যদি বলে এগুলো আমার পার্সোনাল বিলঙ্গিংস, তার মানে কি যে জিনিসগুলোর মালিকানা আমি, ব্যক্তিগতভাবে আমি এগুলোর মালিক, আমি এগুলো ব্যবহার করতাম, আমার পার্সোনাল জিনিসগুলোকে বলে পার্সোনাল বিলঙ্গিংস অফ আওয়ার মার্টায়ার্স, কাদের, আমাদের শহীদগণের পার্সোনাল যেই জিনিসপত্রগুলো ছিল সেগুলো দেখে আমরা খুবই দুঃখ পেয়েছিলাম। তাহলে আমরা খুবই দুঃখ পেয়েছিলাম, এটা তো আর মুখস্থ করার কিছু নাই, উই বিকেম ভেরি স্যাড, কেন 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 দুঃখিত হয়েছিল, দেখা ইংরেজি কি লুক, দেখো
এই যে উই বিকেম একটা ভার্ব, এবং ইফ ইউ গেট অ্যানাদার ভার্ব, যদি একটা বাক্যে দুইটা ভার্ব থাকে, দেখো বাক্যটা এখান থেকে শুরু হয়েছে, বিকেম একটা ভার্ব। লক্ষ্য করবা, এই জিনিসগুলো মাথায় রেখে রেখে আস্তে আস্তে প্র্যাকটিস করো, 100% দেখবা অন্যদিন আর মুখস্থ করতে হবে না। উই বিকেম ভেরি স্যাড, আমরা খুবই দুঃখ পেয়েছিলাম। লুকিং, তাকিয়ে, কিসের দিকে তাকিয়ে? তাদের পার্সোনাল জিনিসগুলোর দিকে তাকিয়ে, তার লুকিং এট। কিসের দিকে লুকিং এট করছিল? দ্য পার্সোনাল বিলঙ্গিংস। কিভাবে বলবা? ইংলিশে বলবা। এই পার্সোনাল বিলঙ্গিংস কাদের? অফ আওয়ার মার্টায়ার্স ইন্টেলেকচুয়ালস। ইন্টেলেকচুয়ালস অর্থ কি? ইন্টেলেকচুয়ালস অর্থ হচ্ছে বুদ্ধিজীবী এন্ড ফ্রিডম ফাইটার্স। তাহলে এই যে পার্সোনাল বিলঙ্গিং গুলো কাদের কাদের ছিল, এগুলো অফ দিয়ে দিয়ে দিবা। তাহলে দেখো, আমরা দুঃখিত হয়েছিলাম। উই বিকেম ভেরি স্যাড লুকিং এট দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ আওয়ার মার্টায়ার্স। তাহলে দেখো, আমরা দুঃখ পেয়েছিলাম, এইটুকু আগে বলবা। কিসের দিকে তাকিয়ে দুঃখ পাইছিলা? লুকিং এট দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ আওয়ার মার্টায়ার্স। এইভাবে প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। ইন্টেলেকচুয়ালস, বুদ্ধিজীবী, এন্ড ফ্রিডম ফাইটার, এর অর্থ কি? মার্টায়ার, শহীদগণ। ইন্টেলেকচুয়ালস অর্থ হচ্ছে বুদ্ধিজীবীগণের, এন্ড ফ্রিডম ফাইটার এবং মুক্তিযোদ্ধাদের। এখন সেগুলোতে তুমি কোন জিনিসগুলো দেখে দেখে দুঃখ পাইছিলা? দে আর, সেগুলো হচ্ছে এ পেয়ার অফ গ্লাসেস, এক জোড়া গ্লাস দেখছিলা। এ ফ্যান, যেটা তুমি দেখছো। এখন তুমি অন্য জিনিস দেখলে এখানে লিখতে পারবা। এ নোটবুক, এ মানি ব্যাগ। এখন তুমি কি কি দেখছিলা, এগুলো কিন্তু মুখস্থ করে লেখার দরকার নাই। তুমি যদি সত্যিকার অর্থে দেখে থাকো তাহলে এগুলো লেখো, আর যদি না দেখে থাকো তাহলে জেনে রাখো কি কি মানুষ দেখে সেখানে গিয়ে। এ সয়েল শার্ট, একটা কাদা মাখা শার্ট, এন্ড সো মেনি আদার থিং, এবং অনেক জিনিস, আরো অন্যান্য জিনিস তুমি সেখানে দেখছিলা। অবশেষে এট লাস্ট উই এনজয়েড এ ফিল্ম, অবশেষে আমরা উপভোগ করছিলাম এ ফিল্ম, একটা মুভি উপভোগ করছিলাম। এখন এটাকে মুখস্থ করে লিখতে হবে। অবশেষে এট লাস্ট উই এনজয়েড, আমরা উপভোগ করছিলাম, বা উই ওয়াচড, আমরা দেখেছিলাম। উই এনজয়েড, উপভোগ করছিলাম। এ ফিল্ম, একটা ছবি দেখছিলাম। কিসের উপর ছবি দেখছিলাম? অন আওয়ার লিবারেশন ওয়ার এন্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, এবং আমাদের মুক্তিযুদ্ধ। লিবারেশন ওয়ার অর্থ কি? মুক্তিযুদ্ধ, এন্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, এবং স্বাধীনতার উপর একটা মুভি বানানো ছিল, সেই মুভিটা আমরা দেখেছিলাম। ইট ওয়াজ রিয়েলি এ গ্রেট এক্সপিরিয়েন্স। এই কথাটা সবসময় মনে রাখবা, যে কোনো কিছুর বর্ণনা দিলে তোমরা শেষে এই জিনিসগুলা বলে দিবা। ইট ওয়াজ রিয়েলি এ গ্রেট এক্সপিরিয়েন্স, এটা সব জায়গায় তুমি ব্যবহার করতে পারবা। দ্যাট আই উড নেভার ফরগেট, তুমি বাস্তব জীবনে যদি বলো যে আমি একটা জায়গায় গেছিলাম, ইট ওয়াজ রিয়েলি এ গ্রেট এক্সপিরিয়েন্স, এটা বিরাট একটা অভিজ্ঞতা ছিল। আই উড নেভার ফরগেট, যেটা আমি কখনোই বলতে পারবো না। তাহলে এই জিনিসগুলো তুমি একবার যদি মুখস্থ করো, এগুলো লিখতে পারবা। তাহলে রইলো কি, তোমাকে হচ্ছে কি কি তুমি দেখছো, এই জিনিসগুলা এই সিস্টেমেটিক ওয়েতে লিখবা। এখন আমি বলি যে আমি যখন একটা স্টুডেন্টকে শিখাই তখন মুখস্থ করাই না, আমি কিভাবে শিখাই সেটা আমি তোমাদেরকে আবার দেখায় দিব। লক্ষ্য করো, এরপর আই উড নেভার ফরগেট, ইউ উইল রিয়েলি লাইক ইট, ইউ শুড ভিজিট, এগুলো তুমি দিয়ে দিতে পারবা, কারণ তুমি তো মুখস্থ করবা না। ছোট করে লিখতে চাইলে মনে রাখবা, যদি একটা ব্যক্তির ছবি আঁকতে চাও, তুমি যদি হাত না দাও, কান না দাও একটা, তাহলে কি পূর্ণাঙ্গ হবে? পূর্ণাঙ্গ হবে না। তুমি যত বেশি এবং যত মার্জিত ভাষায় লিখতে পারবা, তত বেশি, প্রেজেন্টেশন যত ভালো করবা, তত বেশি মার্ক পাবা। ইট ডিপেন্ডস টোটালি আপন ইউরসেলফ, ইউ উইল হ্যাভ টু ডু ইট এগেইন এন্ড এগেইন। একটা জিনিস বারবার তোমাকে করতে হবে। এখন লক্ষ্য করো, যখন এটা তুমি বর্ণনাটা দেওয়া শেষ করবা, শেষে লিখবে ইট ওয়াজ রিয়েলি এ গ্রেট এক্সপেরিয়েন্স দ্যাট আই উড নেভার ফরগেট। তুমি এটা তোমার বন্ধুকে বলতে পারবা, ইউ উইল লাইক ইট, ইউ উইল লাইক ইট ভেরি মাচ, এন্ড এভরিওয়ান শুড ভিজিট, এভরি ওয়ান অফ আস, আমাদের সবাই, বা এভরি ওয়ান অফ বাংলাদেশ শুড ভিজিট। এখন তুমি যে এখানে দেওয়া ছিল চশমা, সয়েল শার্ট, এন্ড সো মেনি আদার থিংস, এখন আমি যদি এখানে বলি যে মুক্তিযুদ্ধের ধ্বংসাবশেষ, সেটাও কিন্তু তুমি বলতে পারবা এখানে। তো এই ছিল নো মোর টুডে। এখন লাল, শেষের লালটা দেখো, যেটা তুমি মুখস্থ করে রাখবা, একটা সিস্টেম। নো মোর টুডে
আজ আর নয়, convey my best regards to your parents and love to the youngers. তাহলে দেখো no more today, আজ আর নয়, আমরা বলি আজকে আর না, convey my best regards, আমার সর্বোচ্চ সম্মান, to your parents, তুমি জানাও তোমার পিতামাতার প্রতি, and love to the youngers, এবং ছোটদের প্রতি ভালোবাসা জানাও। যেমন আমরা যে কোনো চিঠি লিখলেই বলি যে আজ আর নয়, তোমার বাবা মাকে আমার সালাম জানাও, এটাই কিন্তু লেখছো তুমি এইভাবে, convey my best regards to your parents and love to the youngers with best wishes, with best wishes, এটা হচ্ছে মুখস্থ বিদ্যা করবে, with best wishes, sincerely yours, your loving friend, with best compliment। এখানে তোমার যে কোনো একটা বই থেকে দেখবা যে তারা কি কি লিখছে, এখানে তুমি কিন্তু এটাও লিখতে পারবা, with best compliments, এটা লিখতে পারবা। এরপরে তুমি লিখতে পারবা sincerely yours, এরপর লিখতে পারবা with best wishes, with best compliments, your loving friend। আবার এটা যদি না দাও তাও সমস্যা নাই, তুমি শুধু লিখলে হবে your loving friend, তুমি এখানে তোমার নামটা দিয়ে দিবা। আর যদি মনে রাখবা যদি প্রশ্নে নাম দেওয়া থাকে তাহলে সেই নাম অনুসারেই তোমাকে দিতে হবে, আর যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে it depends upon your wish, তোমার উপর নির্ভর করে। এখন এই যে ইংরেজিতে লেখা দেখলা, দেখো আমি যদি এই যে মাঝখানের এইটুকু সরায় দিই, তাহলে দেখো তো আমার কতটুকু মাত্র আমার শিখতে হয়েছে, লক্ষ্য করো, মাঝখানে এটা সরাই দিলাম, তাহলে এইগুলা কিন্তু সব জায়গায় একই রকম থাকবে। এট ফার্স্ট যে কোনো প্যারাগ্রাফ, এখন যে কোনো লেটার কিভাবে লিখবা, যে কোনো লেটার আসলেই তোমাকে প্রথম কিভাবে ঠিকানা দিবা, তোমার ইচ্ছা মতো একটা ঠিকানা বানায় দাও, 57 না হয় তুমি 68 দাও, 32 দাও, 10 ধানমন্ডি, 20 ধানমন্ডি, ঢাকা 1200, একদম তোমার নিজের মতো বানায় দিলা। এরপর কি করলা, এপ্রিল একটা তারিখ কিভাবে বানাবে আমি দেখাইছি, ওইভাবে তুমি দেখো। এরপর কি হবে, ডিয়ার মিতা লিখবা, এখন যদি বইয়ের মধ্যে সোমা দেওয়া থাকে সোমা দিতে হবে, করিম দেওয়া থাকলে করিম দিতে হবে। এরপর দেখো এই অংশটুকু তোমরা মুখস্থ করে ফেলবা, এই শর্ট ডিসক্রিপশন অফ ইট, এইটার উপর পরে নিজের মতো করে যা পারো সেটা বানিয়ে দিবা, যে তুমি কি কি সেখানে দেখছিলা, এবং সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিছি যে কিভাবে শুরুটা করা, উই ওয়ান্ট টু ভিজিট, এভাবে শুরু করবা। তাহলে দেখো তোমাকে এটা মুখস্থ করতে হবে যে প্রথমে আমার ভালোবাসা নিয়ে, এট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, আই হোপ ইউ আর হ্যাভিং গুড টাইম, আমি আশা করি তুমি ভালো সময় কাটাইতেছো, বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আল্লাহর দোয়ায়, এন্ড আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। এরপর কি বলবা, গত চিঠিতে ইন ইউর লাস্ট লেটার, তুমি জানতে চেয়েছিলে, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই রিসেন্ট ভিজিট টু, কোন জায়গায়, সেটা হচ্ছে ন্যাশনাল ওয়ার মিউজিয়াম। হিয়ার গাই আই এম গিভিং ইউ আ শর্ট ডিসক্রিপশন, এখানে আমি তোমাকে একটা শর্ট বর্ণনা দিতেছি। এখন দেখো শুরুটা করলা কিভাবে, উই ওয়ান্ট টু ভিজিট, এরপর এটা প্রত্যেক জায়গাতে যে কোনো জায়গায় ভিজিট করলে বলতে হবে যে এটা কি ভিজিট করছিলা তুমি এবং সেটা কোথায়। এরপর লক্ষ্য করো, নো মোর টুডে, এটা তোমার থাকবেই, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস আর লাভ টু দ্য ইয়াঙ্গার্স, এগুলো কিন্তু কখনোই পরিবর্তন হবে না। আর এখানে দুইটা দিছি, তোমরা যে কোনো একটা লিখবা, হয় উইথ বেস্ট উইশেস লেখো না উইথ বেস্ট কমপ্লিমেন্ট লেখো, এটা ডিপেন্ডস আপন, টোটালি আপ টু ইউ, তোমার উপর ডিপেন্ড করে। এখন এখানে তোমার কি নাম দিবা, তুমি যদি বইয়ের মধ্যে লেখা আছে যে সুমন, এবং সুমন মিরাজের কাছে চিঠি লিখতেছে, তাহলে ইউর লাভিং ফ্রেন্ড সুমন, ডিয়ার প্রথম মিরাজ দিয়ে শুরু করতে হবে এখানে, যেমন তারা মিতা দিয়ে শুরু করছে। এখন যদি দেওয়া থাকে নাম সেটাই দিবা, আর যদি দেওয়া না থাকে তাহলে তোমার যেটা ইচ্ছা সেটাই দিতে পারো। এখন এইটা তুমি দেখলা, এখন আমরা দেখবো যে বাংলাতে বুঝে বুঝে কিভাবে, একটা চিঠি লিখতে গেলে আমাকে প্রথম লিখতে হবে কি, ঠিকানা। লক্ষ্য করবা আমরা কিন্তু এই বাংলাটার নিচে সবগুলোর লেখার চেষ্টা করব। তাহলে ঠিকানা যদি লিখি, লক্ষ্য করো ঠিকানা, ঠিকানা আমি কি লিখবো, ধরো আমি হালুয়াঘাটে বাস করি, তাহলে আমি কি লিখবো, শুধু শুধু একটা বানিয়ে লিখে বলবো 12 হালুয়াঘাট ময়মনসিংহ। এখন এরপরে কি লিখবা, তারিখ লিখবা 2 নম্বরে, তাহলে তারিখ লেখো, আজকে ধরো আজকে 30 তারিখ, আর আমি তো তারিখ দেখাইছি, তুমি তারিখ লিখলা 13th এপ্রিল 2020। এরপরে তুমি প্রিয়মিতা, প্রিয়মিতা কিভাবে লিখবা, স্টার্টিংটা হচ্ছে ডিয়ার মিতা
নামের প্রথম অক্ষর বড় হাতে দিবা এবং ডিয়ার ডি প্রথম বড় হাতে দিয়ে একটা কমা দিবা। এরপরে দেখো লিখছে প্রথমে আমার ভালোবাসা নিও, আমি আশা করি আল্লাহর রহমতে তুমি ভালো আছো এবং ভালো সময় কাটাইতেছো। আমি ভালো আছি। তোমার শেষ চিঠিতে তুমি জানতে চেয়েছিলে আমার সাম্প্রতিক মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিদর্শন সম্পর্কে। এখানে আমি এটির একটি সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। গত সপ্তাহে আমরা পরিদর্শন করতে গিয়েছিলাম। আমাদের কার সাথে গিয়েছিলাম এটা বলে দিবে এখানে। কার সাথে গিয়েছিলাম? উইথ আওয়ার ক্লাস বা উইথ আওয়ার স্কুল ফ্রেন্ডস, আমার স্কুল ফ্রেন্ডে, বা উইথ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলি। এটা তোমার উপর ডিপেন্ড করবে। তাহলে দেখো এগুলোকে কিভাবে বাংলা করবে সেগুলো আমি তুলে দিতেছি। দেখো আমি প্রথমে, তোমরা এগুলো কিন্তু খাতা নিবে, এখানে আমি হয়তো সুন্দর করে সাজাতে পারবো না, তোমরা লেখাটা খাতায় লিখে নাও। প্রথমে আমার ভালোবাসা নিও, এটাকে তুমি কিভাবে ইংরেজি করবে? প্রথমে ইংরেজি কি? প্রথমে ইংরেজি হচ্ছে এট ফার্স্ট। তাহলে আমরা লিখলাম এট ফার্স্ট। এট ফার্স্ট প্রথমে ভালোবাসা নিও। নিও কোনো কাউকে যদি এটা নেও, এটা দাও, এটা মূল ভার্ব দিয়ে শুরু করবা। তাহলে ভালোবাসা নিও এটা লিখবা কি? টেক মাই, আন্তরিক ভালোবাসা। আন্তরিক মানে কি? কর্ডিয়াল লাভ। তাহলে এটা যেন জীবনে আর কোনোদিন তোমার মুখস্থ করতে না হয়। একটা এখানে তোমার দেখতেই যতক্ষণ লাগবে, এরপরে কিন্তু আর সময় নিবে না। এট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, প্রথমে আমার আন্তরিক ভাবে ভালোবাসা নিও। এট ফার্স্ট প্রথমে আমার ভালোবাসা নিও, এটা হচ্ছে নিও। যদি এরকম নেও, দেও, করো, যাও, আসো, বলো, এগুলো মূল ভার্ব দিয়ে বাক্য শুরু হয়। তাহলে দেখো প্রথমে লেখার পর আমি একটা কমা দিছি, এরপর লিখছি মূল ভার্ব টেক মাই। কমার পরে কিন্তু বড় হাতের অক্ষর হয় না, এটা মনে রাখবা। টেক মাই কর্ডিয়াল লাভ, আমার ভালোবাসা নিও। তাহলে এটা গেল। এরপর কি আছে? এরপর আশা করি আল্লাহর রহমতে তুমি ভালো আছো এবং ভালো সময় কাটাইতেছো। তাহলে এটা কিভাবে লিখবা? আশা করি। কে আশা করে? আমি আশা করি। তাহলে দেখো আমি আশা করি, করিটা দুই অক্ষর, এই যে দেখো দুই অক্ষর। এরকম যদি আশা করি, ভালোবাসি, দেখি, যাই, আসি, এগুলো মূল ভার্ব দিয়ে লিখতে হয়। তাহলে আমি আশা করি কি লিখবা? আই হোপ, আই হোপ, আমি আশা করি তুমি ভালো সময় কাটাইতেছো। এটা লিখলেই তুমি ভালো আছো, কারণ ভালো না থাকলে ভালো সময় কাটাইতেছে এরকম না। তাহলে আই হোপ একটা লিখলে হবে ইউ আর ওয়েল and having good times। তাহলে আই হোপ ইউ আর ওয়েল and having good times দুইটাও লিখতে পারো। এখন তোমার যদি মনে হয় তুমি একটা লিখবা, তাহলে ইউ আর ওয়েল এইটুক লিখলেও চলবে, and having good times দেওয়া দরকার নাই। অথবা তোমার ইউ আর হ্যাভিং গুড টাইমস, এটা হচ্ছে নেটিভ আমেরিকানরা ইউজ করে এই কথাগুলো। এই জন্য ইউ আর হ্যাভিং গুড টাইমস। আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে কিভাবে লিখবা? বাই দা গ্রেস লিখতে পারো। রহমতে কিভাবে লিখবা? বাই দা গ্রেস অথবা বাই দা কাইন্ড, এটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি যে কোনো একটা নিতে পারবা। অফ আল্লাহ। আর যারা হিন্দু মুসলিম কি সবাই, সবার জন্য যেটা প্রযোজ্য, এটা লিখতে পারবা অল মাইটি। তুমি হয় আল্লাহ লেখো নাহলে অল মাইটি, তোমার উপর ডিপেন্ড করতেছে। এবং আমিও ভালো আছি, তাহলে এই দেখো এবং আমিও ভালো আছি। তাহলে আমি ভালো আছি এটা তো এমনিতেই পারো, এন্ড আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। এরপর একটা দেখো, তোমার শেষ চিঠিতে, তোমরা কিন্তু আগে বাংলাটা সুন্দর করে তোমরা খাতাতে লিখে নিবা যে তোমাকে কি কি লিখতে হবে। এটাই যদি তুমি না জানো তাহলে তুমি ইংলিশে লিখবা কি করে, বানায় লিখবা কি করে? এই জন্য আগে বাংলাতে তোমার জানতে হবে, বাংলাটাকে তুমি শুধু ইংলিশ করে ফেলো তাহলেই হয়ে যাবে। তাহলে তোমার শেষ চিঠিতে, তোমার শেষ চিঠিতে তুমি কিভাবে লিখবা? তুমি জানতে চেয়েছিলে আমার মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন সম্পর্কে। তাহলে দেখো আমি এই বাক্যটাকে নিতেছি। তোমার শেষ চিঠিতে যেভাবে লেখা থাকবে সেভাবেই করবা। তোমার শেষ চিঠিতে মানে কি? শেষ চিঠির মধ্যে তুমি যে চিঠিটা দিছিলে সেটার মধ্যে লেখা ছিল, মধ্যে ইংরেজি কি? ইন। তাহলে আমরা লিখবো ইন ইউর লাস্ট লেটার। এখন যে কোনো প্যারাগ্রাফ করতে যদি তুমি চাও, তাহলে এই যে বাক্যগুলো এখান থেকে তুমি একটা জিনিস বাইছে নিবা। তুমি ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, অথবা কোনো কিছু জানতে চাইলে এটা লিখবা টু নো। এখন তুমি যদি তোমার একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করছো এটা তুমি জানাতে চাও, তাহলে তুমি কি লিখবা? ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট।
ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট। এখন তোমার বন্ধু একটা ভালো রেজাল্ট করছে, এখন তুমি এটা জানছো, তাহলে তুমি কি বলবা? ইউ উইল বি হ্যাপি? না, তখন বলবা আই এম ভেরি হ্যাপি টু নো দ্যাট। আমি এখানে চেষ্টা করতেছি যেন জীবনে কোনোদিন তোমার মুখস্থ করতে না হয়, তুমি বুঝে বুঝে করতে পারো। আই এম ভেরি হ্যাপি টু নো দ্যাট ডট ডট। এখন যদি কোনো দুঃখের ব্যাপার, তোমার বাবা মা, তোমার বন্ধুর বাবা মারা গেছে, বন্ধুর মা মারা গেছে, সে দুঃখে আছে, ফেল করছে, তাহলে তুমি বলবা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। এইখান থেকে সবসময় যখন এটা তাকে সে কি জানতে চাইছে এটা লিখবা, তখন এই চারটা থেকে একটা বাক্য তোমাকে নিতে হবে। তো এই বাক্যটা যদি মুখস্থ করো, তুমি বুঝেই তো লিখতে পারবে, আরেকবার মুখস্থ করতে হবে না। ইট ইজ এ ম্যাটার অফ সরো, এটা দুঃখের ব্যাপার, কিভাবে লিখবা? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। এরপরে কি বসে যে তোমার বাবা, ইওর ফাদার ইজ নো মোর, ইওর ফাদার হ্যাজ পাসড অ্যাওয়ে, তাহলে এইভাবে শুরু করবা। তাহলে আমরা এখন যদি জাদুঘর সম্পর্কে লিখতে চাই, তাহলে আমাদের কি বলছে যে তুমি জানতে চেয়েছিলে, তাহলে এখান থেকে কোনটা নিবা? ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট, তুমি জেনে খুশি হবে এটা বলবা? না, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অথবা ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলা, তাহলে এইটা নিবা। তো দেখো আমরা এই যে আমরা এইগুলো দিলাম কি, যে যেটাই লাগুক, যে কোনো এই চারটা থেকে একটা না একটা তোমার সাথে মিলবেই, যেটা তোমার আসবে। তাই এটা যদি এইভাবে লিখে রাখো, ধরো তোমার বন্ধু এ প্লাস পাইছে, এখন তুমি কি বলবা? যে তুমি জানতে চাইছো এটা বলবা? না, তুমি খুশি হইবা, তোমার বন্ধু এ প্লাস পাইছে, সে তো খুশি, তাহলে তুমি কি বলবা? যে আমি জেনে খুশি, আই এম ভেরি হ্যাপি টু নো দ্যাট, আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, এইটা কিন্তু তোমরা বলতে পারবা। এখন তোমার বাবা মারা গেছে, তুমি কি বলবা? যে তুমি জানতে চেয়েছো তোমার বাবা ঠিক আছে কিনা, ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট, তুমি জেনে খুশি হবে তোমার বাবা মারা গেছে, এভাবে লিখবা? না, তখন কি দুঃখেরটা কিভাবে লিখবা? ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ, এটাই লিখবা, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা লিখে রাখবা। তাহলে এইখান থেকে তুমি কি যেটাই আসো, এইখান থেকে যে একটা লেটার শুরু করার আগে এই জিনিসটা তুমি করবা। তাহলে দেখো তোমার শেষ চিঠিতে তুমি জানতে চেয়েছো, তাহলে জানতে চেয়েছিলে তোমরা কোনটা? এই যে ওয়ান্টেড টু নো। আর যদি চেয়েছো বলতা, তাহলে কিন্তু হ্যাভ ওয়ান্টেড টু নো দিতা। তাহলে তোমার চিঠিতে নিয়ে লাস্ট লেটার, এরপর দেখো আমি এখানে লিখতেছি, একটা কমা দিবা। তুমি জানতে চেয়েছো কিভাবে লিখবা? লেখাই তো আছে, তুমি এটা মুখস্থ করে রাখো। ইউ ওয়ান্টেড টু নো, ইউ ওয়ান্টেড টু নো, আমরা বলি ওয়ান্টেড, যখন একই জায়গায় দুইটা এরকম কনসোনেন্ট থাকে, তখন এই যে টিটা, এটার উচ্চারণ তেমন ভাবে হবে না, এই জন্য ওয়ান্টেড উচ্চারণ শোনা যাইতেছে, যেটা হচ্ছে নেটিভ আমেরিকানরা বলে, বাট ডোন্ট মাইন্ড ফর দ্যাট, এটা তোমরা ওয়ান্টেড টু নো এটা দিয়ে শিখো, নো প্রবলেম। ইউ ওয়ান্টেড টু নো, তাহলে ইন ইউর লাস্ট লেটার তুমি জানতে চেয়েছিলা অ্যাবাউট, কি সম্পর্কে জানতে চেয়েছিল? আমার সাম্প্রতিক মুক্তিযুদ্ধ, দেখো এই পর্যন্ত লেখছো, তুমি জানতে চেয়েছিলে, তাহলে আমি কি লিখবো? ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, বা ইউ ওয়ান্টেড টু নো দ্যাট, নো অ্যাবাউট। এখন কি সম্পর্কে জানতে চেয়েছিলে? আমার মুক্তিযুদ্ধের জাদুঘর সম্পর্কে। মনে রাখবা, এই যে ইউ ওয়ান্টেড টু নো জানতে চেয়েছিলে, এখন তাহলে এটা কোন পর্যন্ত গেল? এইটা সাবজেক্ট আর ভার্ব যখন তুমি নিয়ে যাবা, এরপর যতটুকু লাগবে এটা উল্টা দিকে শুরু হবে। তাহলে সম্পর্কে দেখো অ্যাবাউট, আমার সাম্প্রতিক, তাহলে অ্যাবাউট কি সম্পর্কে জানতে চেয়েছিল, কি জানতে চেয়েছো? অ্যাবাউট মাই লাস্ট অথবা রিসেন্ট ভিজিট, যে কোনো একটা লিখতে পারবা, ভিজিট টু। এখন কোথায় ভিজিট করছো, এই জিনিসটা কিন্তু এইভাবে লিখবা। ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই লাস্ট অথবা রিসেন্ট ভিজিট টু। এখন জায়গার নাম দাও, তাহলে এখানে আমরা ন্যাশনাল মিউজিয়াম সম্পর্কে বলতেছি, তাহলে দ্য ন্যাশনাল লিবারেশন ওয়ার মিউজিয়াম। তাহলে এটা দেখো তোমার কিন্তু মুখস্থ করতে হবে না, কি লেখা আছে তোমার শেষ চিঠিতে, ইন ইউর লাস্ট লেটার তুমি জানতে চেয়েছিলে, ইউ ওয়ান্টেড টু নো, কি জানতে চেয়েছিলে? অ্যাবাউট, কি সম্পর্কে? আমার ভিজিট সম্পর্কে, মাই ভিজিট টু দা, যে জায়গার নাম সেটা এখানে বসায় দিবা, ন্যাশনাল ওয়ার মিউজিয়াম। তাহলে এই ন্যাশনাল মিউজিয়াম কোথায় কোথায় অবস্থিত, এটা লিখবা হুইচ ইজ দিয়ে, হুইচ ইজ সিচুয়েটেড এট।
যেটা অবস্থিত কোথায়, এখানে একটা জায়গার নাম দিয়ে দাও। ধরো এটা সেগুন বাগিচা, যেহেতু এটা সেগুন বাগিচা, এখন অন্যটা তো অন্য জায়গায় হতে পারে সেটার অনুযায়ী। যেমন ন্যাশনাল মেমোরিয়াল যদি লিখতা, সেটাও একটা হিস্টোরিক্যাল প্লেস, সেটা যদি লিখতা তাহলে এখানে কি লিখতা, সাভার ঢাকা। তাহলে সেগুন বাগিচা কমা দিয়ে ঢাকা। তাহলে দেখো যে তুমি যদি কাউকে বলো যে তোমার গত চিঠিতে তুমি জানতে চেয়েছিলে, তাহলে এভাবে বলবা। এখন দেখো, তাহলে এটা আমি এখন সরাই ফেললাম। তোমরা দেখো, তোমরা কিন্তু আগে প্রত্যেকটা জিনিস নোট করো। এখন দেখো কি লিখতে হবে, এখানে আমি এটির একটি বর্ণনা দিতেছি, তাহলে এখানে ইংরেজি কি, হিয়ার, কমা দিলাম। আমি একটা সংক্ষিপ্ত বর্ণনা দিতেছি, বর্ণনা দিচ্ছি, এটা দেখো প্রথমে নিতে হবে সাবজেক্ট, নিলাম আমি। পরবর্তীতে কি করতে হয়, কাজ নিতে হয়। দেখো বিবরণ দিচ্ছি মানে কি, দিতেছি, তেছি মানে দিচ্ছি, তেছি, দিতেছি, এটা হচ্ছে আমি যেন আইনজীবী লিখতে হয়। দিতেছি, খাইতেছি, যাইতেছি, খাচ্ছি, বলছি, দেখছি, দেখতেছি, এগুলো থাকলে বুঝবা অ্যামিজার আইনজীবী বলতে হবে। তাহলে বলো অ্যামিজার, আই এম ডিসক্রাইবিং বা আই এম গিভিং, দিচ্ছি যেহেতু আছে, তাহলে আই এম গিভিং এ শর্ট ডিসক্রিপশন অফ ইট। তাহলে এটা শুরু করলাম। এখন তুমি ডিসক্রিপশন দিবা। তাহলে দেখো প্রথমে তারা কিভাবে ডিসক্রিপশনটা শুরু করলো, যে গত সপ্তাহে আমরা পরিদর্শন করতে গিয়েছিলাম। এখন যদি বুক ফেয়ারের সম্পর্কে আসতো তাহলে কি বলতা, গত সপ্তাহে আমরা বই মেলা পরিদর্শন করতে গিয়েছিলাম। এখন যদি ন্যাশনাল মেমোরিয়াল আসতো, গত সপ্তাহে আমরা ন্যাশনাল মেমোরিয়াল পরিদর্শন করতে গিয়েছিলাম, ঢাকা ভার্সিটি পরিদর্শন করতে গিয়েছিলাম, বই মেলা পরিদর্শন করতে গিয়েছিলাম, যেটাই আসো কিভাবে লিখবা। তাহলে দেখো গত সপ্তাহে, লাস্ট উইক। যদি প্রথমে লেখো তাহলে প্রিপোজিশন ছাড়া লিখলে হবে লাস্ট উইক, আর যদি শেষে লেখো অন লাস্ট উইক। তাহলে লাস্ট উইক, গত সপ্তাহে, কমা দিলাম। যেখানে একটু থামতে হয় সেখানে কমা রাখতে হয়। তাহলে এখন দেখো আমরা পরিদর্শন করতে গিয়েছিলাম, তাহলে আমরা সাবজেক্ট নাও, আমরা পরিদর্শন করতে গিয়েছিলাম। দেখবা এই যে দেখো বাক্য, আমরা পরিদর্শন করতে গিয়েছিলাম, এটাকে যদি আমি ইংরেজি করতে চাই কিভাবে করবো জানো, প্রথমে সাবজেক্ট নিলাম আমরা, লিখলাম উই, এরপর সবার শেষে দেখবা কাজ থাকবো গিয়েছিলাম। এই যে ছিলাম দেখতেছো না, এই ছিলাম মানে হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে গোর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট। তাহলে উই ওয়েন্ট অর্থ কি হলো, আমরা গিয়েছিলাম। কোথায় গিয়েছিলা, কি করতে গিয়েছিলা, তাহলে আমরা গিয়েছিলাম। এখন হচ্ছে পরিদর্শন করতে, এটা বাকি রইলো। এখন এটাকে যদি তুমি করতে চাও, এটা উল্টা দিকে করতে হবে, করতে। তাহলে তে, প্রথমে দেখো আমরা, এরপর সবার সাথে নিলাম কাজ, এরপর যতটুকু থাকবে তার উল্টা দিকে তে। এই যে তে, এটা লক্ষ্য করো, এইরকম যদি তে থাকে তাহলে বুঝবা যে তোমাকে টু দিয়ে শুরু করতে হবে। তাহলে উই ওয়েন্ট টু, যেটা ইনফিনিটিভ বলে, উই ওয়েন্ট টু ভিজিট, যখনই একটা ভার্ব, লক্ষ্য করবা এই যে ওয়েন্ট একটা ভার্ব, আমরা গিয়েছিলাম, যখন আবার ভার্ব কোনটা বসাইতে হবে, তো টু ভিজিট, উই ওয়েন্ট টু ভিজিট তে বুঝাইলে এটা। আর যদি এ আ এরকম বোঝায় তাহলে আইএনজি দিতে হবে। তাহলে উই ওয়েন্ট ভিজিটিং যদি বলতো, তাহলে দেখো উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম ভিজিট করতে, এই যে তেল দিকে লক্ষ্য করো, এই তে মানে হচ্ছে টু দিয়ে শুরু করতে হবে। তাহলে উই ওয়েন্ট টু ভিজিট, কি ভিজিট করতে গিয়েছিলাম, দ্য ন্যাশনাল লিবারেশন ওয়ার মিউজিয়াম, the National Liberation War Museum. The last week we went to visit the National আচ্ছা, গত সপ্তাহে পরিদর্শন করতে গিয়েছিলাম এইটা। এখন আমরা ওইখানে এটা ঠিকানা দিয়ে দিছি, হুইচ ইজ সিচুয়েটেড। তুমি ইচ্ছা করলে এটা ওইখানে না দিয়ে তুমি এখানেও দিতে পারবা। দেখো আমি এটা এখানে নিয়ে আসলাম, তুমি উপরে দিতে পারবা, এখানে দিতে পারো, নিচে দিও, হুইচ ইজ সিচুয়েটেড এট সেগুনবাগিচা, ঢাকা। এখন এই যে তোমার এইটুক হচ্ছে লেখা আরম্ভ করার সিস্টেমটা, সব জায়গায় একই রকম থাকবে, যেটাই আসুক। যে তোমার একটা হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করছো, এটা সম্পর্কে তোমার বন্ধুকে চিঠি লেখো। তুমি একটা হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করছো, এটা সম্পর্কে তোমার প্যারাগ্রাফ লেখো। এটা কিন্তু এইটাই, এইভাবেই কিন্তু শুরু করতে হবে। যে লাস্ট উইক উই ওয়েন্ট টু ভিজিট দ্য ন্যাশনাল লিবারেশন ওয়ার মিউজিয়াম হুইচ ইজ সিচুয়েটেড এট সেগুনবাগিচা, ঢাকা।
এখন তুমি যা যা সেখানে দেখছো এইগুলার বর্ণনা দিবা। তো এইগুলো দেখো, তুমি যদি কিছু দেখে থাকো, তুমি যদি সত্যি ভিজিট করে থাকো, আসলে মুখস্থ করা ঠিক না, তাহলে তুমি জানো সেখানে কি কি আছে, তুমি পড়ো এবং একদিন তোমার বাবাকে বলো সেখানে নিয়ে যাওয়ার জন্য যে আমি দেখে আসি কি কি, মুখস্থ করবা না কখনোই। তাহলে দেখো সেখানে 6টি গ্যালারি ছিল যা প্রদর্শন করেছিল মুক্তিযুদ্ধের, শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদদের দ্বারা ব্যবহৃত দুর্লভ ছবি, নথিপত্র, সংবাদপত্র এবং অনেক মর্মস্পর্শী বস্তুর। অনেক কঠিন মনে হচ্ছে, অনেক বড় বাক্য না? যদি 100 পর্যন্ত গণো তাহলে কিন্তু 1 থেকেই শুরু হয়। তাহলে সেখানে 6টি গ্যালারি ছিল, এটা আমরা প্রথমে লিখবো। তাহলে লক্ষ্য করো সেখানে 6টি গ্যালারি ছিল। সেখানে 6টি যে কোনো ধরনের, যেমন আমাদের স্কুলে 5টা বিল্ডিং আছে, তাহলে দেয়ার আর 5 বিল্ডিংস। এখন এই বিল্ডিং যদি গতকালও যাও সেটা ছিল বলার দরকার নাই, আর দিয়ে বললেই হবে। 6টা গ্যালারি ছিল। এখনো যদি তুমি ন্যাশনাল মিউজিয়ামে যাও সেটাতে দেখবে এখনো 6টা গ্যালারি আছে। তাহলে ছিল যদি বলো তাহলে ওয়ার, আর যদি আছে বলো তাহলে আর দিয়ে শুরু করতে পারবা। মনে রাখবা যে কোনো সংখ্যা সেখানে ছিল 6টা গরু ছিল, তাহলে দেয়ার ওয়ার 7 কাউস, এইভাবে বলে ফেলবা। তাহলে দেখো 6টা গ্যালারি ছিল, আমরা কিভাবে বলবো? দেয়ার ওয়ার 6 গ্যালারিস। তাহলে সেখানে 6টা গ্যালারি ছিল যা প্রদর্শন করেছিল। তাহলে যা ইংরেজি কি? দ্যাট, মানে যেগুলোতে প্রদর্শন করা হয়েছিল, তাহলে তুমি সংক্ষিপ্তে দিয়ে দিবা দ্যাট এক্সিবিটেড। এক্সিবিট অর্থ কি? প্রদর্শন করা, তার মানে কোনো কিছু দেখানো, এক্সিবিট করা। যেমন দেখবা বিভিন্ন ছবির এক্সিবিশন হয়, এইগুলো এক্সিবিট। এক্সিবিট মানে কি? কোনো কিছু সুন্দরভাবে সাজিয়ে দেখানো। দ্যাট এক্সিবিটেড, যেগুলো প্রদর্শন করছিল মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযুদ্ধ। দেখো যেটা প্রদর্শন করছিল, এখন রইলো এইটুকু। সাবজেক্ট এবং ভার্বের পরে যেটা থাকবো সেটা কিন্তু উল্টা দিকের থেকে শুরু করবা। দেখো আমি এখন কিন্তু এইটাকে করব। তাহলে যেটা তুমি অর্থ বুঝে বুঝে, এই যে দ্যাট এক্সিবিটেড, এগুলো কিন্তু সব অর্থ বুঝে বুঝে করতে হয়। দেয়ার ওয়্যার 6 গ্যালারিজ, এটা বুঝলা। যেটা প্রদর্শন করছিল, যেটাতে প্রদর্শন করছিল, দ্যাট এক্সিবিটেড, কি এক্সিবিটেড করছিল? তাহলে আগে কি কি দেখো, দুর্লভ ছবি, আমরা এটা আগে নিব। তাহলে কি এক্সিবিট করছিল ওই গ্যালারিতে? দুর্লভ ছবি, তাহলে লিখলাম রেয়ার ফটোগ্রাফস। রেয়ার ফটোগ্রাফস। তারপরে আর কি আছে? নথিপত্র, ডকুমেন্টস। নথিপত্র মানে কি? ডকুমেন্টস, দলিলপত্র, ডকুমেন্টস। এরপর আছে সংবাদপত্র, ক্লিপিং, তাহলে নিউজ পেপার। নিউজ পেপার ক্লিপিং। এবং অনেক মর্মস্পর্শী বস্তু, and many টাচিং অবজেক্ট। টাচিং মানে কি? মর্মস্পর্শ, যেটা তোমার হৃদয়কে ব্যথা দেয়, এরকম। টাচিং অবজেক্ট মানে কি? জিনিসপত্র বুঝাইছে এখানে। এই অবজেক্ট গুলো কারা ব্যবহার করতো? ইউজড দিয়ে দিলাম বাই, কাদের দ্বারা? ইউজড বাই। এখন লেখো মুক্তিযুদ্ধের, শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদদের দ্বারা। এই দেখো বাই এখান থেকে শুরু হলো, তাহলে বাই the martyrs of liberation। তোমরা এইখানে আমি যেটা লিখে দিচ্ছি এইগুলা নোট করবা, ইংলিশ গুলা সবগুলো একত্রে করলেই দেখবা যে হয়ে গেছে। মার্টার অফ লিবারেশন ওয়ার। এখন এগুলা কাদের অবজেক্ট? তুমি মার্টার দিতে পারো, শহীদদের দ্বারা দিতে পারো, বুদ্ধিজীবীদের, ইন্টেলেকচুয়াল। তাহলে বাই দ্য মার্টার্স অফ লিবারেশন ওয়ার। মার্টার্স এখানে আরেকটা, শুধু শহীদ না, মুক্তিযোদ্ধাদেরও। তাহলে লিখতে পারো বাই দ্য মার্টার্স এন্ড ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধা। শুধু শহীদ না, মুক্তিযোদ্ধাদের জিনিসপত্র। তাহলে দেখো দেয়ার আর 6 গ্যালারিজ। সেখানে 6 গ্যালারি ছিল দ্যাট এক্সিবিটেড, যেগুলোতে প্রদর্শন করা হয়েছিল। কি কি প্রদর্শন করা হয়েছিল? রেয়ার। রেয়ার মানে কি? দুর্লভ ফটোগ্রাফ, যেগুলো সব সবাই পায় না, দেখা যায় না। ডকুমেন্ট, দলিলপত্র। নিউজ পেপার,
ক্লিপিং, এগুলো ইংলিশে মনে রাখবা। নিউজপেপার ক্লিপিং এন্ড মেনি টাচিং অবজেক্ট যেগুলো ব্যবহার করছিল কারা? ইউজড বাই দা মার্টায়ার্স এন্ড ফ্রিডম ফাইটার্স অফ দ্য লিবারেশন ওয়ার। তাহলে এটা এভাবে লিখবা। এখন তুমি আরো যদি কিছু দেখে থাকো সেখানে, সেটাও লিখতে পারবা। নিউজপেপার ক্লিপিং, মেনি টাচিং অবজেক্ট। আচ্ছা, এরপরে যাও, লেখছে এখানে, আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি আমাদের শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত জিনিসপত্র দেখে। তাহলে আমরা এইটুকু অংশ আগে লিখব। তাহলে দেখো, আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি, নিচে চলে আসলাম। তোমরা কিন্তু খাতা নিয়ে নোট করে লিখবা, আমি হয়তো সময় বেশি নিতেছি বাট বোঝানোর জন্য 100%। আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি আমাদের শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত জিনিসপত্র দেখে। তাহলে আগে দুঃখ পাইছি এটা বলি, আমরা দুঃখ পেয়েছি বা পেয়েছিলাম, তুমি হ্যাভ দিয়ে বলতে পারবা, পাস্ট ফর্ম দিয়ে বলতে পারবা। উই হ্যাভ বিকাম বা উই বিকেম, যেটাই তোমার ভালো লাগে দাও। উই বিকেম, খুব দুঃখ পাইছি, তাহলে ভেরি স্যাড, আমরা খুব দুঃখিত হয়েছিলাম। এইটা হয়েছিলাম আর পেয়েছিলাম কথা একটাই। উই বিকেম ভেরি স্যাড। কি, কেন স্যাড হয়েছিল? দেখো, উই বিকেম ভেরি স্যাড কিসের দিকে? এখন দেখো, আমরা কিন্তু এটুকু লিখছি, এটুকু কিন্তু লেখা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি আমাদের শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাদের। এই যে পরে যে সাবজেক্ট এবং ভার্ব নেওয়ার পরে যেই অংশটুকু বড় থাকবে বাক্য, সেটা মনে রাখবা উল্টা দিকে শুরু করতে হবে। তাহলে উল্টা দিকে হলে আগে বলতে হবে দেখে। আমরা দুঃখিত হয়েছিলাম কেন? দেখে। দেখা ইংরেজি কি? লুক। তাহলে মনে রাখবা যখন দ্বিতীয় ভার্ব আসবে তখন হয়ে যাবে আইএনজি। তাহলে লুকিং এট, looking at, এক মিনিট, আমার একটু কারেন্ট চলে গেছে, এই জন্য লাইনটা দিয়ে নেই। তাহলে দেখো কিভাবে লিখবো, আমরা দুঃখিত হয়েছিলাম লুকিং এট, কিসের দিকে তাকিয়ে আমরা দুঃখিত হয়েছিলাম? তাদের লুকিং এট, দেখো লুকিং এট দেখে, কি দেখে? জিনিসপত্র, ব্যক্তিগত জিনিসপত্র। এখন দেখো, সাবজেক্ট এবং ভার্ব প্রথম অংশ, এই যে মেইন ক্লজটা শেষ করার পর বাকি যেটা থাকবে সেটা কিন্তু উল্টা দিকের থেকে শুরু হয়। দেখো, আমরা দুঃখ পেয়েছি, এখানে সাবজেক্ট ভার্ব আসে পড়ছে, এরপর যেটা থাকবে এটা উল্টা দিকে শুরু করবা। তো এখন বাংলা অর্থ বুঝে শুরু করো, তাহলে আরো সবচেয়ে সহজ। উই বিকেম ভেরি স্যাড লুকিং, তাকিয়ে, কিসের দিকে তাকিয়ে? লুকিং এট, তাদের পার্সোনাল জিনিসগুলো দেখে। তাহলে লুকিং এট দেয়ার পার্সোনাল, দেয়ার লিখতে হবে না, লুকিং এট দা পার্সোনাল জিনিসপত্র। এটা কি বলবা? পার্সোনাল। এটার ইংলিশে মনে রাখবা বিলঙ্গিংস, পার্সোনাল বিলঙ্গিংস। এখন এই পার্সোনাল বিলঙ্গিংস, তাহলে লুকিং এট দা পার্সোনাল বিলঙ্গিংস, তাহলে দেখো তাদের পার্সোনাল ব্যক্তিগত জিনিসপত্র দেখে। এখন এটা কাদের? আমাদের শহীদ। এই পার্সোনাল বিলঙ্গিংস কাদের? এই পার্সোনাল বিলঙ্গিং হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের। এই র বা এর, দের এরকম থাকলে অফ দিয়ে শুরু করবা। কাদের? অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, ইন্টেলেকচুয়ালস বুদ্ধিজীবীদের, and martyrs of the liberation war। এখন তুমি সেখানে কি কি দেখছিলে এটার একটা বর্ণনা দিলা। এগুলো কিন্তু মুখস্থ করে না, তুমি যেটা দেখছো এইভাবে লিখবা, আমি জাস্ট এখানে দেখাইছি। এখন দেখো এগুলা হলো, তাহলে এগুলা হচ্ছে, সেগুলো হলো লিখবে এইভাবে, দে আর কি এ পেয়ার অফ, এক জোড়া চশমা, তাহলে কি বলবা? এ পেয়ার অফ গ্লাসেস, এক জোড়া চশমা দেখছো। একটা কলম, এ ফ্যান। একটা নোটবুক, এ। এখন এগুলো কিন্তু মুখস্থ করো না তুমি, দেয়া আর দেয়া, সেগুলো হচ্ছে এক জোড়া চশমা, একটি কলম, একটি নোট বই, এ মানি ব্যাগ, একটা মাটি মাখা গুড শার্ট বলতে বুঝাইছে কর্দমাক্ত শার্ট, মাটি মাখা শার্ট, এটা বুঝে নিও, মাটি মাখা। আমি ইংলিশে লিখলাম সয়েলড শার্ট, তাহলে তোমরা লিখবা মানি ব্যাগ, সয়েলড
শার্ট এবং আরো অনেক মুক্তিযুদ্ধের ধ্বংসাবশেষ। তাহলে এগুলো কিভাবে লিখবা? এবং আরো এন্ড সো অন লিখলেই চলবে। এখন তুমি যদি একটু বিস্তারিত দাও যে কি কি এন্ড সো অন, so many other things of many other things দিতে পারবা। এখন many other ধ্বংসাবশেষ যদি বলো, ধ্বংসাবশেষ ইংরেজি হচ্ছে relics of the liberation war। লিবারেশন ওয়ার মানে কি? স্বাধীনতা যুদ্ধের ধ্বংসাবশেষ। কিভাবে লিখবা? and many other relics of the liberation war। শেষ ছবিতে আমরা একটা মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতা সম্পর্কিত একটি চলচ্চিত্র উপভোগ করেছি। তাহলে এটা কিভাবে লিখবা? শেষ অবধি, ফাইনালি বা এট লাস্ট আমরা উপভোগ করছিলাম। সাবজেক্টের পরে ভার্ব নিতে হবে। উপভোগ করা ইংরেজি কি? এনজয়েড। আর যদি বলো দেখছিলাম তাহলে লিখবা ওয়াচড, তোমার ইচ্ছা এটা। তাহলে আমরা কি দেখছিলাম? একটা ফিল্ম দেখছিলাম, লেখো একটা ফিল্ম। এই ফিল্মটা কিসের উপর ছিল? অন দিয়ে লেখো, অন দা অন আওয়ার মুক্তিযুদ্ধ। তাহলে কি লিখবা? ফ্রিডম ফাইট। আগে বাংলাটা একসাথে লিখে বাংলাটা লিখে নিবা। বাংলাটা কি কি লিখতে হবে এটা বুঝবো, পরে এটাকে ইংরেজি কিভাবে করে সে শিখে নিবা। জীবন আর মুখস্থ করতে হবে না। অন আওয়ার ফ্রিডম ফাইট এন্ড ইন্ডিপেন্ডেন্স, এবং স্বাধীনতা সম্পর্কিত। তাহলে আমরা একটা ছবি দেখছিলাম, এটা আমি সত্যি এটা উপভোগ করছিলাম, এটা কিন্তু তুমি বলতেই পারবা। তাহলে আই রিয়েলি এনজয়েড দা ফিল্ম ভেরি মাচ। এগুলো তো মুখস্থ করবা না, তুমি বুঝে বুঝে লিখবা। সুতরাং তোমার যখন মনে আসবে তখন এটা লিখে দিতে পারবা। আচ্ছা, এরপর দেখো, এটা সত্যি একটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। এই কথাটা কিন্তু সব জায়গায় তোমরা ইউজ করতে পারো। এটা সত্যি একটা দুর্দান্ত, তুমি একটা জায়গায় গেলা, এটা সত্যি দারুণ একটা অভিজ্ঞতা ছিল। তুমি একটা মুভি দেখলা, এটা সত্যি একটা দারুণ অভিজ্ঞতা ছিল। তুমি কক্সবাজার গেলা, সেখানে তুমি লিখতে পারবা। সুতরাং এই কথাগুলো সবসময় একবারে জেনে রাখবা। ইট ওয়াজ, এটা ছিল রিয়েলি এ গ্রেট, দুর্দান্ত এক্সপেরিয়েন্স, যেটা বা যা, দ্যাট আমি কখনোই ভুলবো না। দেখো ইট ওয়াজ লেখছো, তাহলে আমি ভুলবো না, আই উইল নট ফরগেট। যেহেতু এখানে পাস্ট ফর্ম দিয়ে দিছো, এই যে লক্ষ্য করো, এই পাস্ট ফর্মটা হওয়ার কারণে সেখানে তুমি আমি ভুলবো না, আই উইল এর জায়গায় যদি উইল লেখো তাহলে ভুল হবে, কারণ অতীতকালে কিন্তু ইট ওয়াজ রিয়েলি নাইস এক্সপেরিয়েন্স, তাহলে এ গ্রেট এক্সপেরিয়েন্স, এটা অভিজ্ঞতা ছিল বলছো, তাহলে এখানে উইল লেখা যাবে না, উইল এর পাস্ট ফর্ম দিয়ে দিতে হবে, দ্যাট আই উড নেভার ফরগেট। এখন তুমি এটা তাকে বলে দিতে পারবা, আই থিংক ইউ উইল লাইক ইট, ইউ শুড অলসো ভিজিট দ্য লিবারেশন ওয়ার। সবাইকে ভিজিট করার। এরপর আবার আগের মতো আজন নয়, এটা কিভাবে লিখবা? এটা লিখবা আজান নয়, নো মোর টুডে। এটা কিন্তু একটা স্পেস দিয়ে নিচে লিখবা, নো মোর টুডে। তোমার পিতামাতার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানায়ও, এই যে কাউকে জানানো হচ্ছে কনভে, তাহলে এটা আগে লিখবা। কিভাবে লিখবা? কনভে, কনভে মানে হচ্ছে জানায়ও। কাকে জানাবা? কি জানাবা? কনভে, কি জানাইতে বলছে? আমার শ্রদ্ধা, তাহলে এটা লিখবো মাই বেস্ট রিগার্ডস and love, convey my best regards and love। my best regards কার জন্য এবং লাভ কার জন্য এটা আলাদা করে দিয়ে দেই। convey my best regards to your parents, তোমার বাবা মাকে জানাবা, তাহলে লিখবা to your parents, and love এবং ভালোবাসা জানাবা কাদেরকে? to the youngers, ছোটদের। এরপরে আন্তরিক শুভেচ্ছা সহিত উইথ বেস্ট উইশেস, এটা তো আর মুখস্থ কিছু না। তোমার প্রিয় বন্ধু ইউর লাভিং ফ্রেন্ড, এখানে তুমি তোমার নাম দিয়ে দিবা। এই তোমার শুভেচ্ছা সহিত এটাকে তুমি এভাবে লিখতে পারবা, ইউর
with best wishes অথবা with best compliment। তাহলে এই দুইটাতে একটা লেখা ইউর লাভিং ফ্রেন্ডস, তোমার প্রিয় বন্ধু, তুমি নামটা দিয়ে দিবা। তাহলেই কিন্তু 100% তোমার শিখা। যদি এইভাবে তুমি একটা জিনিস, এই ভিডিওটা তোমরা একবার দেখলে হবে না, এই ভিডিওটা তোমরা বারবার দেখো, বাংলা থেকে ইংরেজি গুলো ভালো করে দেখার চেষ্টা করো, যদি 100% সফল হতে চাও। তো ভালো থাকবা। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস, তোমরা আমার টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোমের চ্যানেলের যে কোনো ভিডিও নিচে কমেন্ট করবা। ডোন্ট ট্রাই টু মেক মি কল ডাইরেক্টলি কল দিও না, কারণ সারাদিন 20-30 হাজার ফোন আমার দ্বারা মানুষের কাছ থেকে আসে, 500, 600, 700, 800 মানুষ ফোন করে প্রত্যেকদিন 20-30 হাজার থেকে। সো এভরিডে ইট ইজ নট পসিবল ফর মি টু রেসপন্স ইউর কলিং, দ্যাটস ওয়াই সবাই কমেন্টে উত্তর দিবা। আর যে কোনো জিনিস মুখস্থ না করে তোমরা একটু বানায় লেখা শিখো, একদিন 2 দিন 3 দিন পরে দেখবা সব নিজে লিখতে পারো। সো ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আর সবাইকে বলে দিই, যারাই আমার যে কোনো অ্যাপ্লিকেশন কিভাবে লিখবা, যদি এইভাবে লেখো অ্যাপ্লিকেশন ওয়াদুদ স্যার, ইংলিশ গ্রামার ওয়াদুদ স্যার, ন্যারেশন ওয়াদুদ স্যার, কিভাবে বেঙ্গলি টু ইংলিশ করতে হয়, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ওয়াদুদ স্যার। এইভাবে যে কোনটা যদি ইউটিউবে সার্চ করো তাহলে সবগুলো ভিডিও আমার একত্রে পেয়ে যাবা। ট্রান্সফরমেশন সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব ওয়াদুদ স্যার, এইভাবে নামের পাশে যে কোনো গ্রামারের পাশে ওয়াদুদ স্যার লিখে দিলে, বেঙ্গল টু ইংলিশ স্পোকেন ক্লাস ওয়াদুদ স্যার এইভাবে লিখে দিলে সবগুলো তোমরা একসাথে পেয়ে যাবা, তাহলে 100% তোমাদের কাজে লাগবে। তো ভালো থাকবা। দিস উইল ডু ফার্দার ইয়ার ওয়েট ফর দ্য নেক্সট ক্লাসেস। আনটিল দেন, be happy at home and stay at home for your safety। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।